আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার সম্পর্কে সারা বিশ্বের মোটামুটি ইসলাম ভিত্তিক যে দেশগুলো আছে শুধু তা না, অমুসলিম কিছু দেশও আপনার ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে তার যেই অবস্থান ইসলামের বিরুদ্ধে বা ইসলামের সবার যে প্রধান পুরুষ আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বা মুসলমানদের দমন নিপীড়নের বিরুদ্ধে তার দেশে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা গঠন করছেন এই মুহূর্তে, সেটা সমালোচনায় সারা বিশ্ব এখন আছে। আজকে আমরা শুধুমাত্র মুসলমান না, রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে জাতিসংঘ, তারপর হচ্ছে খোদ ইউএসএ, প্লাস তার দেশের ভিতরের জনগণ তার সম্পর্কে তার এই সিদ্ধান্তগুলোতে কী ভাবছে সেটি আমরা আজকে আলোচনায় আনবো। প্রথমে আমরা ফ্রান্স দিয়ে শুরু করি। ফ্রান্সের আমজনতা, আপনারা জানেন যে গতকালকে বা এর আগের দিন ছুরিকাঘাতে একজন লোকের ছুরিকাঘাতে ৩ জন মানুষকে হত্যা করা হয়েছে গির্জার। তবে আমরা এই হত্যাগুলোর তীব্র নিন্দা জানাই। এই হত্যাকাণ্ডে যেই লোক আপনার কি বলা হয় যে অংশগ্রহণ নিয়েছে, সে একজন মুসলমান, বাট আমি বিশ্বাস করি সে প্রকৃত ইসলামকে ধারণ করে না। কারণ ইসলামে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার মানে হচ্ছে আপনি সমগ্র মানবজাতিকে হত্যা করলেন। তো গির্জার বাহিরে বা গির্জার ভিতরে থাকা কোনো মানুষকে আপনি ছুরি মাইরা হত্যা করলেন, তারপরে মরার আগে আল্লাহু আকবার বলেন, কারণ এরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে। আমার ধারণা যে এগুলো তালেবানি জঙ্গি গোষ্ঠী টাইপের মুসলমান, এরা প্রকৃত মুসলমানকে আসলে ফলো করে না, কারণ ইসলামের ভিতরে এই ধরনের ফাইজলামি নাই। তো যাই হোক, ওই ঘটনাগুলোর প্রেক্ষিতে এখন সমগ্র ফ্রান্স জুড়ে আপনারা জানেন যে সেনাবাহিনী টহল দিচ্ছে, যা আপনার সমগ্র ফ্রান্সে আবার করোনার একটা ধাক্কা আসছে, শুনশান নীরবতা, এবং কি মানুষ একটা অস্থির আতঙ্কে বিরাজ করছে। ইভেন যারা মুসলমান আছে তারাও আপনার অন্য ধর্মের এবং মুসলমান পাশাপাশি এখনও একে অপরকে ভয় পাচ্ছে। আর এই সিচুয়েশনটা তৈরির জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে দায়ী করছেন ফরাসি যারা লোক আছেন, সাধারণ মানুষ ওই দেশের, তাদের বক্তব্য অনুযায়ী যে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেও খোদ ম্যাক্রোর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ ফ্রান্সের কিছু কমিউনিটি তুলে ধরেছে। সম্ভবত ফ্রান্সে নির্বাচন ঘনিয়ে আসছে, আমি জানি না। তাদের বক্তব্য যে নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান ম্যাক্রো, এমনটাই অভিযোগ তাদের। যে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারেন না প্রেসিডেন্ট, এগুলা ওই দেশের মানুষের ভাষা। ম্যাক্রো ক্ষমতায় আসার পর থেকেই ফ্রান্সে ধর্মীয় সহিষ্ণুতার অবনতি হচ্ছিল। তিনি খুবই নেতিবাচক মনোভাবের মানুষ। ম্যাক্রো ধর্মীয় বিভেদ সৃষ্টি করেন, আর এটাই ছিল সর্বশেষ বিভাজন, যেখানে মুসলমান এবং অন্য ধর্মের মানুষদেরকে তিনি দুইটা ক্যাটাগরিতে দাঁড়া করে দিয়েছেন, আর মাঝখানে কিছু মানুষের প্রাণ যাচ্ছে। আর এই জন্য তাদের বক্তব্য হচ্ছে যে সে নিজেই এই ঘটনার জন্য দায়ী। আবার পাশাপাশি আপনারা জানেন যে এই মুহূর্তে ফ্রান্সের পণ্য বিভিন্ন দেশ বয়কট করছে। তো এইখানে যে কোম্পানিগুলা বা যে মানুষগুলা সেই কোম্পানিতে কানেক্টেড, তারাও কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধেই তাদের অবস্থান, কারণ ব্যবসাতে তাদের বিশাল লস হচ্ছে। কারণ ফ্রান্স একটা আপনার শিল্পোন্নত দেশ, যারা বিভিন্ন দেশে তাদের প্রোডাক্ট সেল করে আসলে তাদের ইকোনমিটাকে বেশিরভাগ সময় ডেভেলপ করেছে। ফ্রান্সের আগে কার্টুনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াও। মস্কোর বার্তা সংস্থা রিয়া নোভোস্তির বরাতে যেটা জানানো হয়েছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত দেওয়া এটা রাশিয়ার দৃষ্টিতে ক্ষমাযোগ্য অপরাধ না। আপনার রাশিয়ার রাজধানী মস্কোর ফরাসি দূতাবাসের সামনে যখন বিক্ষোভ হচ্ছিল সাধারণ মানুষ, সেই মুহূর্তে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেছেন যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে, কাজে সবার আগে এই ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আপনি একটা জিনিসকে উস্কানি দিলেন, আগুনের মধ্যে হাত দিলেন, দেওয়ার পর আগুন দাউ করে জ্বলে উঠলো, আপনি বললেন যে আগুনে সব কিছু পড়ে যাচ্ছে, না, এটাকে ফার্স্ট রিজন খুঁজতে হবে। শার্লো অ্যাবদো নামক এই পত্রিকাটাকে বন্ধ করতে হবে, কারণ ফ্রান্সে গত 3 টার্মে 2011, 15, 2020 যতগুলো এই ধরনের সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, প্রত্যেকটার পিছনে প্রথম দায় কিন্তু ওই দেশের এই পত্রিকাগুলার। আর এইবারের ঘটনার দায় হচ্ছে আপনার সেই যে স্কুল শিক্ষক, যিনি মত প্রকাশের স্বাধীনতা নামক ক্লাসে এই ধরনের কাজ করেছেন। এর পাশাপাশি আমাদের কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, তিনি খুবই একজন ভদ্রলোক প্রকৃতির মানুষ। তিনি তার একটা বক্তব্য গতকালকে দিয়েছেন ফ্রান্সের মানে এই সিচুয়েশনের উপরে। তিনি তার দ্বিপাক্ষিক বক্তব্যের এক অংশে বলেছেন যে আমরা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, তবে মত প্রকাশের স্বাধীনতায় কিছুটা সীমাবদ্ধতা আছে, আর এক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত না। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কার্টুন আঁকা হয়েছিল বা যেটা অবমাননা করা হয়েছে, সেটার প্রসঙ্গে তিনি তার বক্তব্যের এক প্রসঙ্গে এটা বলেন যে
নির্বিচারে এবং অপ্রয়োজনে কিছু নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত, তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সব কিছু ভাগাভাগি করে থাকছি তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয়। এই কথাটাও তিনি বলেছেন যে এই মুহূর্তে ফ্রান্সে বেশ কিছু আত্মঘাতী হত্যা হচ্ছে। এই হত্যাগুলোর প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। টুডু বলেছেন যে আমরা যদি যেই কথাগুলো বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে যেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ। তো তিনি তার সন্ত্রাসী হামলারও যে হয়েছে সেটারও আসলে নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বিশ্বের সকল দেশই এই ঘটনাটার বিপরীতে। তবে আমরা এই মুহূর্তে এখানে একটা কথা বলতে চাই, ইসলামের ভিতরে কয়েকটা ফলোয়ার আছে, এক শ্রেণীর ফলোয়ার আছে যারা আইএসআইএসকে সাপোর্ট করেন। আজকে বাংলাদেশেও গত পরশুদিন একটা ঘটনা হয়েছে, দেখছেন যে কোরআন অবমাননার নামে, আমি আমার চ্যানেলে ভিডিওটা দিয়েছি, দেখে নেবেন, যে একজন মানুষকে জিন্দা পিটাইয়া তারপর তাকে পুইরে আগুন জ্বালায় দেওয়া হলো। এই ধরনের ঘটনাগুলো হয় কি ইসলামকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করে। এখন ফ্রান্সের ভিতরে বিভিন্ন দেশের, গতকালকে যেই লোক হত্যা করেছে সে নাকি তিউনিশিয়ার মুসলমান, যে আপনার কয়েকজনকে হত্যা করেছিল। তার নাম হচ্ছে ব্রাহিম আই ইসাউ। তে হচ্ছে আপনার তিউনেশিয়ার, বয়স হচ্ছে 21 বছর, ফ্রান্সে এসেছেন, সেইখানের সিটিজেন আপনার সে। তো তার ব্যাগের ভিতরে 2টা কোরআন শরীফ ছিল, একটা ছুরি ছিল যেটা সে ইউজ করে নাই, আরও কিছু জিনিসপত্র পাওয়া গেছে। তো এগুলোতে হয়েছে কি, সে যাদেরকে হত্যা করেছে সেটা হচ্ছে গির্জার সামনে, সম্ভবত না গির্জার ভিতরে ছুরি ঢুকাইয়া একজন মহিলার কল্লা সহ আলাদা করে লেছে। মানে এদেরকে মারার কারণটা কি? এগুলাতে এই যে ব্রাহিম এগুলার জাহান নামে পাঠানো হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি, কারণ এরা পৃথিবীতে মুসলমানদেরকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করে। বেসিক্যালি এরা আসলে ইসলামকে লালন করে কিনা সেটাই দেখার বিষয়। আন্তর্জাতিকভাবে ইসলাম নিয়ে অনেক চক্রান্ত আছে, হতে পারে কোনো জঙ্গি গোষ্ঠীর মানুষ তারা এই ঘটনাগুলো ঘটাইয়া আপনারা দেখাইতে চাচ্ছে যে ইসলাম এরকম। ইসলাম নিয়ে নানান ষড়যন্ত্র আছে। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশে এখন এই বিষয়গুলো খুব সেন্সেশনাল। যে কোনো জায়গায় কোরআন অবমাননা হয়েছে, রাসূল যে গালি দিয়েছে, ফেসবুকে পোস্ট করছে, যাইয়ে যখন তখন পিটাইয়েন না, বাড়িঘর ভাঙ্গেন না। আপনি আগে শিওর হন, শিওর হওয়ার পরে শতভাগ গ্যারান্টেড শিওর হন, তারপরে থানাতে খবর দেন। স্থানীয় জনতা কি বলা হয় যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। আজকে দেখেন ওই যে ঘটনা, লালমনিরহাটের ঘটনায় কয়েকশো মানুষের নামে মামলা হয়েছে, ভিডিও ফুটেজে যাদেরকেই দেখা গেছে। আমরাও চাই তাদেরকে অ্যারেস্ট করা হোক। তারা কারা? বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। মানে ইসলাম তো আমরা নামে নামে আসি, কিন্তু কামের ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে খুব ভালো ইসলাম ইমানি দেখাতে হচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো কি প্রমাণিত? এগুলো আন্তর্জাতিক বিশ্বে, বহির্বিশ্বে ইসলামের নেগেটিভ অবস্থান ধারণ করে। ইসলামের বিরুদ্ধে খুব বড় ধরনের একটা কি বলা হয় যে আপনার অপতৎপরতা চলছে। আপনাদের খুব সাবধান থাকতে হবে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোস্ট শেয়ার করার ক্ষেত্রে আগে শিওর হন প্রকৃত ঘটনাটা।